যে যাই বলুন না কেন, আমি আমাদের সাবেক স্পিকার ও আওয়ামী লীগের সিনিয়র নেত্রী শিরিন আপার গ্রেপ্তারে খুবই খুশি হয়েছি। মহান সৃষ্টিকর্তার কাছে যখনই শুনেছি উনি গ্রেপ্তার হয়েছে, সাথে সাথে শুকরিয়া আদায় করেছি। কেন শুকরিয়া আদায় করেছি জানেন? যে অন্তত বেঁচে আছেন, তাকে বাঁচিয়ে রেখেছেন। কারণ গত 20 মাসের অধিক সময় বাংলাদেশে একজন ব্যক্তির কোনো খবর পাওয়া যায়নি, সেটা হচ্ছে আমাদের সাবেক স্পিকার এবং স্বাধীন বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন আপা। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, আমরা কেউ জানি না। যখন আইএসপিআর একটা লিস্ট প্রকাশ করলো, সেই লিস্টে আমরা দেখলাম শিরিন আপা সেনাবাহিনীর হেফাজতে ছিল। পরক্ষণে এখন বুঝতে পারছি সেনাবাহিনীর হেফাজত থেকে সেনাবাহিনী তাকে পুলিশ প্রশাসনের উপর ন্যস্ত করে এবং দখলদার ইউনূস তাকে গত 18 মাস তাকে পুলিশের হেফাজতে রাখে, গৃহবন্দী করে রাখে। আজকে দেখেন শিরিন আপাকে আদালতে তোলা হচ্ছিল, তার চেহারা দেখে কোনো মানুষ বলতে পারবে না যে সুস্থ মানুষ। তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে গৃহবন্দী রাখা অবস্থায়, গুম থাকা অবস্থায়, সেটা তার চেহারায় প্রতীয়মান। এই গুম করে রাখা অবস্থায় যখন সরকার গঠন করেছে, তখনও শিরিন শারমিন আপাকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন মনে করেনি। এখন আইসা গ্রেপ্তার দেখানোর প্রয়োজন মনে করেছে তারা। দেখেন উনি কত শক্তিশালী মানুষ এবং কত ভয়ঙ্কর মানুষ, যে গত 20 মাস বাংলাদেশের সমগ্র আইনশৃঙ্খলা বাহিনীকে দুলু দিয়ে ধানমন্ডির মতো একটা অভিজাত এলাকায় সে বসবাস করেছেন। মিথ্যা বলার কিছু কৌশল আমরা সবসময় দখলদার ইউনূস আর খাম্বা তারেকের কাছ থেকে শিখতে হবে। খাম্বা তারেকের মিথ্যাগুলো আগেই আমরা জেনেছি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। সেটা 10 ট্রাক অস্ত্র মামলা বলেন, সেটা 21শে আগস্টের গ্রেনেড হামলা বলেন, জঙ্গি উত্থান বলেন, আহসানুল্লাহ বাংলা টিম বলেন, যতগুলো অকারেন্স করেছে সবগুলোতেই তার সরকার তারেক রহমানের কথায় অস্বীকার করেছে। সেই সময় আমরা জানতে পেরেছি যে তারেক রহমান কতটা মিথ্যাবাদী। নতুন করে আমরা গত 18 মাসে জেনেছি দখলদার ইউনূস কতটা মুনাফেক এবং কতটা ভয়ঙ্কর জালিম, যেটা আমরা গত 18 মাসে হারে হারে টের পেয়েছি। আপনারা খুশি হন বা না হন, আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি শিরিন শারমিন আপার গ্রেপ্তারে। কারণ আল্লাহর কাছে শুকরিয়া, উনি অন্তত বেঁচে আছেন। কারণ যেভাবে তাকে নিখোঁজ করা হয়েছিল, একটা সময় আমি সমগ্র আশা ছেড়ে দিয়েছিলাম হয়তোবা তাকে মেরে ফেলেছে, তাকে গুম করে মেরে ফেলে দিয়েছে। দখলদার ইউনূস আর সেনাবাহিনী মিলে তাকে গত 18 মাস গুম রেখেছে। 18 মাসের পরে তারেক যখন ক্ষমতা গ্রহণ করে, তখন আরো 2 মাস তাকে গুম করে রেখেছে। এই সেনাবাহিনীর সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ 2024-এর 5ই আগস্টের সাথে জড়িত, সেনাবাহিনীর প্রধান ওয়াকার সহ যারা এই অকারেন্সের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে এবং প্রত্যেকের গলায় যদি শেখের বেটি হাসিনা বাইচা থাকে তাহলে ফাঁসির দড়ি ঝুলাবে। একটা মহিলাকে গত 20 মাস যাবত নির্যাতন করে আটক করে রেখেছে, তার চেহারা যদি আপনারা দেখেন সে কতটা অসুস্থ, এটা তার চেহারা দেখলে বোঝা যায়। আদালতের সিঁড়িতে সে পড়ে গেছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। তাকে আদালতে বলছে একটা চেয়ার দেওয়ার জন্য, তার আইনজীবী বলেছে একটা চেয়ার দেওয়ার জন্য, আদালত মঞ্জুর করে নেই। অসুবিধা নেই, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি গ্রেপ্তার হয়েছেন। কিন্তু প্রশ্ন আমার, সেনাবাহিনী যে আইএসপিআর এর মাধ্যমে যে লিস্টটা প্রকাশ করেছে, সেখানে শিরিন শারমিন আপা সেনাবাহিনীর কাছে ছিলেন, তারপরে উনি কোথায় গেলেন?
আর আজকে 20 মাসের অধিক সময় পরে ধানমন্ডির মতো একটা অভিজাত এলাকায় তার ভাইয়ের বাসায় তাকে গ্রেপ্তার করা হয়, এটা কি মেনে নিচ্ছেন আপনারা? এটা কি বিশ্বাস করার মতো কথা? বলুন। সংবিধানের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তিনি এই সরকারের দ্বারা এবং বিগত সরকারের দ্বারা গুম হয়েছিলেন। তাহলে গুম বুঝি শুধু শেখ হাসিনা করেছে? তো গুমের শুরুটা সংবিধানের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 2 বছর গুম করে রেখেছিল দখলদার ইউনূস আর বিএনপি সরকার মিলে। এই জালিম সরকারগুলো আমাদের তৃণমূলের লাখ লাখ নেতাকর্মী বিনা বিচারে আটক করে রেখেছেন। আজকে যখন শিরিন শারমিন আপাকে গ্রেপ্তার করা হয়, তখন 3 ঘন্টার মতো সময় আমরা জানতামই না ওনাকে কোন মামলায় কেন গ্রেপ্তার করা হয়েছে। যখন আমরা জেনেছি যে ওনাকে লালবাগের একটা মামলায়, হত্যা মামলা দেখে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুর, হত্যা চেষ্টা, হত্যা মামলা। ওনার নামে 6টা মামলা ছিল। এই 6টা থেকে 3টার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়ে গেছে ফাইনাল। সেখানে ওই তদন্ত প্রতিবেদনগুলোতে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। আর বাকি 3টা এখন খাম্বা তারেক, কলকাঠি নেড়ে আর শিলং সালাউদ্দিন মিলে কলকাঠি নেড়ে হয়তোবা তাকে একটা লম্বা সময়ের জন্য জেলে রাখবে। হয়তোবা এমনও হইতে পারে আমাদের সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন মজিদ ভাই জেলে মারা গিয়েছিলেন না, ঠিক এমনও হয়ে যেতে পারে। আমি জানি না, সৃষ্টিকর্তা জানে ওনার ভাগ্যে কি রেখেছে। কিন্তু এতটুকু বলতে চাই যে যা ইউনূস করে গেছে তাই খাম্বা তারেকও করছেন। বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নেই তাদের দুইজনের শাসনামল। বাঙালিকে বোকা পেয়ে, ভুলভাল বুঝিয়ে তারা একটা নাটক রচনা করার চেষ্টা করেছেন, কিন্তু বাঙালি বোকা নয়। বোকা সেই সমস্ত লোক যারা বাঙালিকে বোকা মনে করে। শিরিন শারমিনের মতো একজন নিষ্কলঙ্ক রাজনীতিবিদ, তিনি নাকি রংপুরে হত্যা মামলায় আসামি আছেন। তিনি ঢাকায় বসে রংপুরে হত্যা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের যে কয়জন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমরা মাথার তাজ হিসাবে দেখি, তার মধ্যে শিরিন শারমিন আপা একজন। বিতর্কিত রাজনীতিবিদ সব দলেই থাকে, কিন্তু আওয়ামী লীগের যে কয়েকজন খুবই পরিচ্ছন্ন তাদের মধ্যে আমাদের শিরিন শারমিন আপা একজন, নারায়ণগঞ্জের আইবি আপা একজন। অসংখ্য রাজনীতিবিদ আছে আমাদের যারা ক্লিন এবং সজ্জন মানুষ। এই ভদ্রমহিলার নামে দখলদার তারেকের এখন কি মনে উঠেছে, কি খুব জন্মিয়েছে, সেটা প্রকাশ করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, গ্রেপ্তার করেছে, কিন্তু আমরা জানি না আসলে গ্রেপ্তারটা কেন করেছে। 3 ঘন্টার উপরে সময় লেগেছে তারেকের কাছ থেকে মেসেজ আসতে যে আসলে তাকে গ্রেপ্তারটা কেন করা হয়েছে। তৈরি থাকুন বাংলাদেশ, প্রতিক্রিয়া হবে। তুফান একটা আসবে, মোকাবেলাও করতে হবে এবং সমগ্র অস্থিতিশীল পরিস্থিতিকে হটিয়ে এই বাংলার মাটিতে বাংলাদেশ আমলিক ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। শিরিন শারমিন আপার সুস্থতা কামনা করছি। উনি বেঁচে থাকার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।